প্রতিশ্রুতি রক্ষায় আরও কড়া অভিষেক। আবাস প্রকল্পের কাজ শুরুর জন্য ডেডলাইন বেঁধে দিলেন 31শে ডিসেম্বর। কাজ না হলে পদ ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিলেন অভিষেক। ঘনিষ্ঠ মহলে মন্ত্রী থেকে পুরো পঞ্চায়েতের পদাধিকারীদেরও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার সাফ বার্তা, পারফর্ম না করলে পদ ছাড়তে হবে। যারা যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন কারোর কাছে হাত পাততে হবে না। 31শে ডিসেম্বর এই বছরের মধ্যে বাড়ির প্রথম ইনস্টলমেন্টের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। ভোটের আগে আবাস প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রক্ষায় এবার আরও কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে প্রশাসন ও দলীয় নেতৃত্বকে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার কড়া বার্তা, আবাস প্রকল্পের কাজ শুরুর জন্য ডেডলাইন 31শে ডিসেম্বর। এ বিষয়ে অভিষেকের হুঁশিয়ারি, কাজ না হলে ছাড়তে হবে পদ। 24শে এবারও বাংলায় সবুজ ঝড়। বাংলায় তৃণমূলের আসন 22 থেকে বেড়ে 29। কিন্তু তৃণমূল নেতৃত্ব চান এই ফলে কোনোভাবেই কেউ যেন আত্মতুষ্টিতে না ভোগেন। 24-এর ফল বিশ্লেষণ করে নেতৃত্ব দেখেছেন অনেক জায়গায় আরো ভালো ফল করতে পারত দল। নেতৃত্বকে চিন্তায় রেখেছে বেশ কিছু পুরো এলাকায় তৃণমূলের পিছিয়ে থাকা। এই পরিস্থিতিতে 24 থেকেই 26-এ নজর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ঘনিষ্ঠ মহলে শাসক দলের পদাধিকারী ও প্রশাসন সম্পর্কে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী থেকে পুরো পঞ্চায়েতের পদাধিকারীদের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার কড়া বার্তা, পারফর্ম না করলে পদ ছাড়তে হবে। 26-এর আগে দল ও সরকারকে এমন কঠোর নীতি নেওয়ার প্রস্তাব অভিষেকের। নবজোয়ার কর্মসূচিতে দেওয়া প্রতিশ্রুতি পালনের দাবিও জানিয়েছেন তিনি। অভিষেকের বার্তা, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল ও রাস্তায় আরও কাজ করার প্রয়োজন রয়েছে। 24-এ লোকসভা ভোট, তার আগে 23-এ পঞ্চায়েত ভোট। সেই পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেন অভিষেক। নবজোয়ার যাত্রার সময় স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল ও রাস্তা নিয়ে জনগণের দাবি দেওয়া শোনেন অভিষেক। সেই নবজোয়ার যাত্রার প্রসঙ্গ বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন সোশ্যাল মিডিয়ায় করা তার একটি পোস্টেও। সেখানে তিনি লেখেন, গত বছর নবজোয়ার যাত্রার মাধ্যমে বাংলার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের সুযোগ হয়েছে। বিভিন্ন বিষয়ে মানুষের সঙ্গে কথা হয়েছে। আমাদের উপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য বাংলার জনগণকে অনেক ধন্যবাদ। এর সঙ্গেই চিকিৎসার জন্য সংগঠনের কাছ থেকে সাময়িক ছুটিতে যাওয়ার কথা জানিয়েছেন অভিষেক। লিখেছেন, চিকিৎসার প্রয়োজনে আমি সংগঠনের থেকে ছোট বিরতি নিচ্ছি। এই সময় আরো ভালো করে মানুষের চাহিদা বোঝার সুযোগ হবে। আমার বিশ্বাস রাজ্য সরকার দ্রুত মানুষের সমস্যার সমাধান করবে। মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে। নিউজ 18 বাংলা। চার আসনের উপনির্বাচন, তার মধ্যে 4 আসনেই প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল। এর মধ্যে চমক, বাগদায় তৃণমূল প্রার্থী মমতা বালার মেয়ে মধুপর্ণা ঠাকুর। আমার সঙ্গে আবির রয়েছেন, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, এটা প্রত্যাশিতই ছিল যে মানিকতলায় তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে হবেন এবং আগে থেকেই দলের তরফে জানানো হচ্ছিল বা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল যে রায়গঞ্জ, রানাঘাট, বাগদা 3 জায়গাতেই যারা জিতে এসেছিলেন তাদেরই প্রার্থী করা হবে। সেক্ষেত্রে কৃষ্ণ কল্যাণী মুকুটমণি অধিকারী তো প্রার্থী হয়েছেন, কিন্তু বাগদায় বিশ্বজিৎ দাসের জায়গায় মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর কেন? দেখো, প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমেই এই যারা প্রার্থী ছিলেন, ওখানকার বিধায়ক যারা ছিলেন, যাদেরকে পরবর্তী সময় লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল, তাদের প্রত্যেকের সাথে কথা বলেছিল। এরা প্রত্যেকেই বিজেপিতে ছিলেন, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন, লোকসভা নির্বাচনে প্রার্থী হন তারা, এবং সেই কারণেই তাদেরকে পদ ছাড়তে হয়, যে কারণে এই উপনির্বাচনের ঘটনা ঘটছে। এটা জানা যাচ্ছে যে বিশ্বজিৎ দাস তিনি আর এই উপনির্বাচনে প্রার্থী হতে চাননি। তাকে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যোগাযোগ করা হলেও তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানান যে তিনি সংগঠনের কাজে এই মুহূর্তে মন দিতে চান এবং নির্বাচনে যাকেই প্রার্থী করা হবে তিনি তার হয়ে সেখানে লড়াই করবেন।
বাগদা বা ওই অংশের যদি তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে ঠাকুরবাড়ির একটা প্রভাব রয়েছে, মতুয়াদের মধ্যে নির্বাচনের ক্ষেত্রে একটা প্রভাব রয়েছে, এবং সেই কারণেই হচ্ছে ঠাকুরবাড়ির মেয়ে মমতা বালা ঠাকুরের মেয়ে এখানে প্রার্থী করা হয়েছে। এবং কিছুদিন আগেই শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবং শান্তনু ঠাকুরের ভাইয়ের বিরুদ্ধে তুমি জানো যে ঠাকুরবাড়িতে ধর্নাতেও বসেছিলেন মমতা বালা ঠাকুরের মেয়ে। ফলে মতুয়া সম্প্রদায়ের ভোট কাছে টানার একটি চেষ্টা অবশ্যই উপনির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস করবে, এবং সেই কারণেই হচ্ছে নতুন মুখকে নিয়ে আসা হয়েছে। এবং এই উপনির্বাচনের প্রার্থীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে 4 আসনের মধ্যে 2 আসনে মহিলা মুখকে প্রার্থী করা হয়েছে। ফলে মহিলাদের যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বা সংগঠনের ক্ষেত্রে যে বেশি করে জোর দেওয়া হবে বা হচ্ছে, সেটা ওই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা থেকে স্পষ্ট। ধন্যবাদ আবির। ওদিকে বাঁকুড়া থেকে জিতেছেন অরূপ চক্রবর্তী, জিতেছেন ভোটে, কিন্তু আশানুরূপ ফল হয়নি, আর তাই জিতেই বাঁকুড়া এবার অন্তর্ঘাতের অভিযোগ করছেন অরূপ চক্রবর্তী। তিনি বলছেন বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে দল থেকে তাড়ানো হবে। সিমলাপালের সভা থেকে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছেন, আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব, যারা তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে তৃণমূলের হয়ে বড় হয়েছে, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে, আমরা দল থেকে বিতাড়িত করে দেব। প্রতিনিধি প্রিয়ব্রত আমার সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, এখান থেকে হেরেছেন যিনি, তিনিও এই একই অভিযোগ করেছেন যে দলের মধ্যে অন্তর্ঘাত হয়েছে বলে তিনি হেরেছেন, আবার জিতেও এই অন্তর্ঘাতের কথা বলছেন অরূপ চক্রবর্তী। কাদের দিকে ইঙ্গিত করছেন? দেখো, দলীয় নেতৃত্বের দিকে এবং দলীয় কর্মী বেশ কিছু তাদের কাছে এই দিকে ইঙ্গিত করছে, এটা কিন্তু স্পষ্ট। কেননা যেখানে তিনি দেখাই যাচ্ছে দলীয় নেতৃত্বের কথাই বলছেন, যে বেশ কিছু জায়গায় দেখা গেছে যে দলীয় নেতৃত্ব তারা অন্তর্ঘাতে সামিল হয়েছে এবং তাদেরকে এমনটা ইঙ্গিত, এটা কিন্তু পরিষ্কারভাবে তার করাতেই। যেখানে সিমলাপালে গতকাল যেখানে সম্বর্ধনা অনুষ্ঠান ছিল এবং জয়ী প্রার্থী গিয়েছিলেন অরূপ চক্রবর্তী, সেখানে জয় এসছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে, কিন্তু এই জয় আসানুর নয়। যেখানে প্রার্থী যে সমীক্ষা করেছিলেন ভোট পরবর্তী সেখানে এখন দেখা গেছিল যে 1,18,000 ভোটের জয় এসছে, এবং সেই জয় কিন্তু কর্মীরাই বলেছিলেন এবং দলীয় নেতৃত্ব বলেছিলেন সেই জয় আসেনি। সেখানে কিন্তু অনেক কম জয় এসছে, সেখানে 32,000-এর কিছু বেশি আসনে জয়লাভ হয়েছে অরূপ চক্রবর্তী। কিন্তু এই যে আশানুরূপ ফল না করা এবং বাঁকুড়া বিধানসভা এলাকার সেই বিধানসভা এলাকাতেও বেশ কিছু জায়গায় দেখা গেছে ফল কম এসছে এবং যেখানে জয় আসেনি বাঁকুড়া বিধানসভা এলাকাতেও, এটা নিয়েই কিন্তু এই অন্তর্ঘাত বা অন্তঃকলহ বলা চলে, এইটা নিয়েই কিন্তু তিনি কষ্ট করতে চেয়েছেন এবং সেখানে তিনি দাবি করেছেন দলীয় নেতৃত্ব যেখানে তাকে চিহ্নিত করা হয়ে গেছে সেই সব নেতৃত্বকে এবং রাজ্যে পাঠানো হয়েছে, এই সব বেঈমান বিশ্বাসঘাতকদেরকে দলে রাখা হবে না এবং আগামী দিনে তাদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়ার কথাও তিনি বলছেন। অপরদিকে দেখা যাচ্ছে যে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বলছেন যে জয় এসছে এবং তিনি যার পুরো বিশ্বাসঘাতক বলছেন দলীয় নেতৃত্বকে, সেখানে কিভাবে বলছেন তাহলে কি ভোট চুরি করে এমন ধরনের জয় এসছে, এটা কিন্তু তারা কথা বলছেন। এই জায়গাটা এটাই আমি জানতে চাইবো। বিজেপি বলছে যে তিনি বলছেন দলীয় নেতৃত্ব মানে দল কাজ করেনি, কর্মীরা কাজ করেনি, তাহলে কি জিতলেন কিভাবে? তাহলে কি চুরি করে জিতলেন? প্রশ্ন তুলছে বিজেপি। উনি নিজেই স্বীকার করছেন যে তার দলের লোকেরা তার হয়ে কাজ করেন না, তার মানে উনি কিভাবে তাহলে জিতলেন? বাঁকুড়া লোকসভায় তো উনি জিতেছেন, তাহলে জিতবেন কিভাবে? উনার দলের লোকেরাই যদি ওনার হয়ে কাজ না করে থাকেন তাহলে কি উনি চুরি করে জিতেছেন? উনি নিজেই স্বীকার করছেন সেটা। আর একটা জিনিস বলবো যে যেমন মানুষ তার মুখ থেকে সেরকমই ভাষা বেরোবে, এটাতে অস্বাভাবিকের কিছু নেই, স্বাভাবিক ঘটনা। ভোটের পর খেজুরিতে আক্রান্ত তৃণমূল, আর আজ খেজুরিতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে খেজুরিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ খেজুরিতে তৃণমূলের প্রতিনিধিরা থাকছেন কুণাল ঘোষ, শিউলি সাহা, বীরবাহা হাঁসদা। তারা আক্রান্তদের সঙ্গে কথা বলবেন এবং তারপর তৃণমূলের সভা। খেজুরিতে ভোটের দিন গণনার সময় বাইরে থেকে লোক ঢুকিয়ে কিছু গন্ডগোল হামলা বিজেপি করেছে এবং তৃণমূল কংগ্রেসের
নেতা কর্মী সংগঠক সমর্থকদের উপর হামলা করেছে, হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয়েছে, এতটাই জখম ছিলেন তারা। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি দল খেজুরির সেই জায়গায় যাবে এবং সেখানে যারা আহত তাদের সঙ্গে দেখা করবে, পার্টি তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেবে এবং সেখানে একটি সভাও হবে জনগণের সঙ্গে কিছু কথা পার্টির তরফ থেকে বলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি দল খেজুরি যাবে। সবাই সব জায়গায় যেতে পারে, কোথাও তো 144 জনই বাধাও নেই, কেউ কাটো যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ড ওরা আটকায়, ওদেরকে জিজ্ঞেস করুন, আমার কোনো আপত্তি নেই, সবাই সব জায়গায় যাবে, কেন যাবে না? খেজুরিতে কুণাল ঘোষের সভা, যার তার আগে খেজুরিতে তৃণমূল কর্মীদের বন্ধ দোকানপাট খুলতে আসরে নামল পুলিশ। অভিযোগ, ভোট পরবর্তী অশান্তি এবং সেই অশান্তিতে তৃণমূল কর্মী সমর্থকদের দোকানপাট বন্ধ করে দিয়েছিল বিজেপি। এলাকায় গিয়ে সেই সব বন্ধ দোকান খুলে দিল পুলিশ। না, আমাদের এখানে পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে, এখন কোনো রকম পোস্টপল ভায়োলেন্স এখানে হচ্ছে না। আমরা সেই জন্য এলাকায় আমাদের সিএপিএফও আছে, আমাদের স্টেট পুলিশেরও ফোর্স সবসময় এখানে পিকেটিং করছে এবং এলাকায় পেট্রোলও দিচ্ছে, এবং এখানে যাতে কোনো রকম আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আর সেটার জন্য আমরা সদা সতর্ক আছি। কারো কোনো প্রবলেম হলে আমরা খুব সুইফটলি সেখানে যাচ্ছি। আজকে পুলিশ কর্তারা, এসডিপিও সাহেব নিজে আছেন, ওসি সাহেব আছেন, অন্যান্য কর্মকর্তারা আছেন, সবার উপস্থিতিতে আমার 7টি দোকান খোলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে পার্টি অফিস আবার আমরা পুনরুদ্ধার করছি। যে যার মতো করে দলীয় কাজ করুক, আমরাও করব। নিশ্চয়ই লোকসভায় পরাজয় হয়েছে, সেটা তো আমরা মেনেই নিয়েছি, কিন্তু তার নামে এই সন্ত্রাস নয়, বিভীষিকা নয়, নিজেদের মধ্যে সৌহার্দ্যের অভাব যেন না ঘটে। দোকানদার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটাও দোকান বন্ধ করেনি। আতঙ্কিত অবস্থায় দুষ্কৃতীরা দোকান ছেড়ে পালিয়ে গেছে, কোনোভাবে ভারতীয় জনতা পার্টি এর সাথে যুক্ত ছিল না। ওইটা দলীয় কার্যালয়, তার কোনো তথ্য প্রমাণ দেখাতে পারবে? তৃণমূল কংগ্রেসের কোনো ডকুমেন্টস আছে দেখাতে পারবে? তৃণমূলের বি টিম হিসাবে পুলিশ প্রশাসন রয়েছে, দলীয় পার্টি অফিস চৌকিদার হিসেবে পুলিশ দায়িত্ব নিয়েছে। তৃণমূলের পতাকা ধরার মতো লোক থাকবে বলে মনে হচ্ছে না খেজুরিতে। ফের দুষ্কৃতীদের নিশানায় একাকী বৃদ্ধা। নলডাঙ্গায় বৃদ্ধাকে বেঁধে অবাধে লুট, হাত পা বেঁধে গয়না লুট করা হয়েছে। ভোর রাতের ঘটনা। সোমনাথ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমনাথ, পুলিশ কি বলছে, কাদের কাজ হতে পারে? দেখো, ঘরের মধ্যেই বসে থাকা ডাকাত, যে দুষ্কৃতী যারা 4 জন বসেছিল ঘরের মধ্যেই, ভোর রাতে বৃদ্ধা ঘর থেকে বেরিয়ে যখন বাথরুমে যায়, যখন টয়লেট যায়, তখনই দুষ্কৃতীরা ঘরের মধ্যে ঢুকে পড়ে। তার রুমে ঢুকে পড়ে, রুমে ঢুকে বিছানা বেডের মধ্যে বসে থাকে, বিছানা বসে থেকে তাকে প্রথমে বসতে বলে খাটের মধ্যে, এবং খাটের মধ্যে বসতে বলে তাকে তার চেন, গলার চেন এবং কানের দুল ছেঁড়ার চেষ্টা করে, কিন্তু তখন বৃদ্ধা বলে যে তোরা কিছু এখন করিস না, আমি তোদেরকে খুলে দিচ্ছি। এবং তারা তাদের যে সোনার যে গয়না পড়েছিল সেই গয়না তাদেরকে খুলে দেয় এবং আলমারি ভাঙার চেষ্টা করে, বলে আলমারি ভাঙতে না ভেঙে বৃদ্ধা বলে যে চাবি আছে, তোরা চাবি নিয়ে খুলে নে। এবং বৃদ্ধার তার পেনশনের টাকা, গতকালকেই পেনশনের টাকা তুলে তিনি রেখে আলমারির মধ্যে রেখেছিল, কিন্তু ওই 36,000 টাকা এবং 2 ভরি সোনার গয়না এবং আরো কিছু দরকারি কাগজপত্র ছিল, সেই সব নিয়ে বৃদ্ধাকে হাত পা বেঁধে রেখে দুষ্কৃতীরা। ধন্যবাদ। দেখছি 4 জন এখানে বসে আছে, মাথায় হেডলাইট জ্বলছে সব। আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না, একজন আমার পাশে বসে রইল, আর 3 জন আগে গয়নাগুলো খুলে নিল, তারপরে আলমারির চাবি চাইলো। টুকটাক সোনা দানা ছিল ভিতরে, লাস্টে ব্যাগে 70,000 টাকা ছিল, যা যা কাগজপত্র ছিল ব্যাগ শুধু নেয়নি, কাগজটার মধ্যেই ওরা জিনিসপত্র নিয়ে চলে যায়। আমাকে তো সকালবেলা আমার মেজোদা ডাকলো, দরজা নক করে, এবার আমি উঠেছি, বলছে দিদির সর্বনাশ হয়ে গেছে। মানে কি হয়েছে? বলছে দিদির ঘরে এরকম দিদিকে রাত্রিবেলা বেঁধে রেখে সব নিয়ে চলে গেছে। আমি তখন এসে দেখছি দিদি সিঁড়িতে বসে আছে, মানে দিদির গয়নাগাটি গায়ে কিচ্ছু নেই, ছিল মোটামুটি গয়না টুকটাক ছিল, কিচ্ছু নেই। আমি বললাম যে সব খুলে নিয়ে গেছে। মেন রাস্তার উপর দিয়ে পেট্রোলিং তো হয়, কিন্তু এটা ইন্টারিয়ার মধ্যে এখানে কোনো পেট্রোলিং হয় না এবং এখানে সচরাচর কারোর কোনো নজরও পড়ে না।
এবং এনাদের পেছনে আর একটা ঘর আছে, সেই ঘরটি মানে যেটা হচ্ছে ওরা শুয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটেছে। এর আগে এখানে কোনোদিন হয়নি, কিন্তু আমাদের পাশেই কোদালিয়াতে, ওল্ড কোদালিয়াতে দুটো ঘটনা এরকম ঘটেছে। উনি কালকেই এসছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন, হয়তো কোনো রকম খবর পেয়েছে, ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছে। চুঁচুড়ার মাছ বাজারে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা। ভিন রাজ্য থেকে নিম্নমানের মাছ আমদানি করা হয়েছে এই অভিযোগ পাওয়ার পরেই চক বাজারে অভিযান পুলিশের এবং পুলিশকে নিয়েই আধিকারিকরা যান, আড়তে হানা দেন এবং যে মাছ পাওয়া গেছে তার যে নমুনা পাওয়া গিয়েছে তার গুণগত মান পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কাছ থেকে নিচ্ছে, অল্প অল্প করে নিচ্ছে সবাইয়ের কাছ থেকে। আমার কাছ থেকে 500 গ্রাম, আমাদের রুলসের বাইরে তবু জোর করে দিল। পুলিশ আছে বলে মানে ইউনিফর্মের ভয় দেখিয়ে দিল আমাদের কাছ থেকে 500 গ্রাম মাছ। পুলিশ সমেত কিছু লোক এসেছিল, এসে তারা মাছ নিয়ে গেল। তারা মনে হয় ল্যাবে টেস্ট করে বলে মাছগুলো নিয়ে গেল। কোথা থেকে এসে তো বলতে পারবো না আমরা। কি প্রত্যেক আড়ত থেকে নিয়েছে? আড়ত থেকে নিয়ে গেছে, প্রত্যেক আড়ত থেকেই স্যাম্পেল মনে হয় নিয়ে গেছে, টেস্ট করবে বলে কিছু নিয়ে যাওয়া হয়।